আকাশে শুক্ল পক্ষের মস্ত বড় চাঁদ উঠেছে। তার চারিপাশে তারকারাজির নির্ভীক অবস্থান। মিটিমিটি জ্বলন্ত তারকারাজি আর চাঁদের রূপলি আলোয় ভেসে যাচ্ছে নির্জন পাহাড়ি শহরতলির রাস্তাঘাট। ভোরের দিকে সেই যে এক পশলা ঝুম বৃষ্টি হলো, তারপর থেকে আকাশ পরিষ্কার। রাতের আকাশে পেঁচা তুলোর মতো উড়ো মেঘের আড়ালে ক্ষণে ক্ষণে গা ঢাকা দিচ্ছে শুক্ল পক্ষের সুন্দরী চাঁদ। তাই জ্যোৎস্না রাতের নিয়ন আলো ছাপিয়ে একটু একটু আলোছায়া এসে খেলা করছে পর্দা সরিয়ে রাখা অত্যাধুনিক মাস্টার বেডরুমের আনাচে কানাচে। ওরও আজ সন্ধ্যা হতে না হতেই রুমের সবকটা আলো নিভিয়ে পাড়ি দিয়েছে ঘুমের দেশে। যদিও বা কৃতিক মুখে অনেক কিছুই বলেছিল, তবে কার্যত অনলাইনে অরুর সব রকম প্রয়োজনীয় জিনিস অর্ডার করে দিয়েছে সে। কারণ আর যাই হোক, অরুকে কোনোরূপ অস্বস্তিতে দেখতে চায় না কৃতিক, তাও ওর নিজের বাড়িতে বসে। এই যেমন আজ সারা দিন অরুর ভীষণ মন খারাপ ছিল। কৃতিকের ভয়ে বেচারি বলতেও পারছিল না যে ও আপা আর মাকে মিস করছে। দুদিন ধরে অরু নেই, তারা কি করেছে, কেমন আছে, আদৌ অরুকে খুঁজছে কিনা, সব কিছু নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত অরু। সেদিন হৃদমাছারে সদ্য গজিয়ে ওঠা প্রণয়ের টানে কৃতিকের সঙ্গে চলে এলেও এখন মা আর আপার কথা মনে পড়তেই হৃদয় খামচে ওঠে অরুর। বুকের মাঝে দানা বাঁধে কষ্টরা। সেই কষ্ট প্রতিফলিত হয় ওর চোখে মুখে। অরুর চুপসে থাকা মলিন মুখ দেখে কিছুটা হলেও ঘটনা আঁচ করতে পারে কৃতিক, কিন্তু ওর তো এত কিছু করার নেই। অরুকে যেতে দেওয়া কিংবা ভুলে যাওয়া দুটোই পুরোপুরি অসম্ভব কৃতিকের পক্ষে। কারণ কৃতিক ভালো করেই জানে অরুকে যেতে দিলে ও নিজেই বাঁচবে না। তবে কৃতিক তো ভারী কঠিন হৃদয়ের মানুষ, তাই নিজের দুর্বলতাটুকু পুরোপুরি আড়াল করে একটি টিভি আনিয়ে সেটাকে সেট করে দিয়েছে হলরুমের মাঝ বরাবর, নিজের গেমিং মনিটরের পাশেই। এত বড় টিভি দেখে অরু যখন শুধালো, এটা কেন এনেছেন? তখন জবাবে কৃতিক বলে, বউয়ের আঁচল ধরে বসে থাকার মতো টাইম আমার নেই, তাই সময় কাটানোর জন্য এনে দিয়েছি। আমি যখন না থাকবো তখন বসে বসে নেটফ্লিক্স দেখবি। কৃতিকের গমগমে রুষ্ট কথায় মেজাজ খিটখিটে হয়ে উঠল অরু। তবে এখন পর্যন্ত ঝাঁঝিয়ে তেতো গলায় কথা বলার সাহস ওর হয়ে ওঠেনি। তাই অরু সহসায় স্বাভাবিক কণ্ঠে বলল, সময়েই যখন নেই তাহলে অমন মাঝরাতে রাস্তা থেকে নিয়ে এলেন কেন? কৃতিক রিমোট কন্ট্রোলটা ভালো মতো চেক করতে করতে জবাব দেয়, থাকতে পারছিলাম না, তাই তোকে দেখতে ইচ্ছে করলে হাজারটা ব্যস্ততাকেও পায়ে ঠেলে দিতে পারি আমি। তাই আমার ফিলিংস নিয়ে এত ভাবতে হবে না তোর। নিজে কেন বাংলার পাঁচের মতো বুক বানিয়ে রেখেছিস সেটা নিয়ে ভাব। অরু আর জবাব দিল না। কৃতিকের সাথে বেহুদা তর্ক করার এনার্জি নেই ওর। মনটা বিষে আছে সে সকাল থেকেই। তাই কথা না বাড়িয়ে গটগট করে সিঁড়ি ডিঙিয়ে দোতলায় চলে গেল অরু। দোতলায় গিয়ে কৃতিকের রুমের দিকে আর পা বাড়ালো না ও, বরং উল্টো ঘুরে বিপরীত পার্শ্বে ওর আর অনুর জন্য বরাদ্দকৃত সে আগের রুমটায় প্রবেশ করে বিছানায় গা এলিয়ে দিতেই নিঃশব্দে তলিয়ে গেল ঘুমের দেশে। ওরও অন্য রুমে গিয়ে শুয়েছে ব্যাপারটা নজরে আসতেই কৃতিকের তীক্ষ্ণ চোয়ালটা শক্ত হয়ে উঠল। অকস্মাৎ রক্ত টগবগিয়ে উঠল ধমনীর শিরায় শিরায়। এমনিতেই অরুর বিষণ্ণ মুখ আর উদাসীনতায় কৃতিকের মেজাজটা বিগড়ে ছিল সারাদিন। তার উপর এখন আবার অরুর এমন কাণ্ড। কৃতিকের শক্তপোক্ত চৌড়া বক্ষ ছাড়া অরু অন্য কোথাও মুখ দাবিয়ে ঘুমাবে সেটা বোধ হয় কৃতিক কল্পনাতেও ভাবতে চায় না। আর অরু কিনা একদিনের মাথায় অন্য রুমে গিয়ে শুয়ে পড়ল, কথাটা ভাবতেই ক্রোধটা তুঙ্গে উঠেছে ওর। হঠাৎ বেড়ে ওঠা তীব্র ক্রোধটাকে কোনো মতে ঠোঁট কামড়ে সংবরণ করে দু আঙুল নিজের গলাটা খুঁজতে খুঁজতে কিছু একটা ভাবল কৃতিক। অতঃপর চট করে উঠে চলে গেল দোতলায় অরুর ঘরের দিকে। প্রকট আক্রোশ আর চরম বিরক্তি নিয়ে রুমের মাঝে পা বাড়াতেই ঘুমন্ত অরুকে দেখা মাত্র পা দুটো সহসা ধীর হয়ে যায় কৃতিকের। সেই সাথে মস্তিষ্কের জ্বলন্ত ক্রোধে ভাটি পড়ে তৎক্ষণাৎ। রুমের পর্দাগুলো আলগোছে ঠেলে দিয়ে ধীর পায়ে ঘুমন্ত নিষ্ফল অরুর দিকে এগিয়ে আসে কৃতিক।
খানিকক্ষণ সেই ঘুমন্ত মুখটা মন দিয়ে পরখ করে ওকে দু হাতে কুলে তুলে নিয়ে নিজের রুমের দিকে ফিরে যেতে যেতে হেসে হেসে কৃতিক বলে, তোর ঘুম তোকে বাঁচিয়ে দিল অরু, নয়তো আজ আমি তোর ঠিক কি হাল করতাম সেটা নিজেও জানি না। আজ তুই টের পেতিস জায়ান কৃতিকের রোমান্স আদতে কতটা মারাত্মক। সেটা সহ্য করতে পারবি কিনা তার জন্য উইশ করিস না হার্টবিট, কষ্টটা তোরই হবে। অরু সন্ধ্যাবেলায় ঘুমিয়েছে আর এখন রাতের শেষ প্রহর চলমান। ঘড়ির কাঁটায় ঠিক কয়টা বাজে জানা নেই অরুর। জানার অবশ্য কথাও নয়, ও তো ঘুমের ঘোরে বুঁদ হয়ে আছে এখনো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো অরুর মনে হচ্ছে কয়েক ক্রোশ দূরে থেকে কেউ ওকে গলা উঁচিয়ে ডাকছে। গলার আওয়াজ স্পষ্ট নয়, তাই অরু এবার ঘুমের ভ্রম কাটিয়ে একটু সচকিত হলো। অতঃপর খেয়াল করে শোনার চেষ্টা করলো সেই দূরের আওয়াজ। এবার চোখ বুজেই সুস্পষ্ট আওয়াজ ভেসে এলো অরুর কানে। কয়েক ক্রোশ দূর থেকে নয়, বরং খুব কাছে, একেবারে কানের কাছে মুখ ঠেকিয়ে হাসকি স্বরে ডাকছে কৃতিক। আমার ঘুম পড়িয়ে উঠে পড়ো। কৃতিকের তপ্ত নিঃশ্বাস আর আলতো ঠোঁটের পরশ ক্রমশই কানে গলায় এসে স্পর্শ করছে ওর। কৃতিকের এহেন নেশা ধরানো স্পর্শে অগত্যাই ঘুম ছুটে গেল অরুর। ও চট করে চোখ দুটো খুলে সিলিংয়ের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, কি বললেন? আবার বলুন। কৃতিক উঠে দাঁড়িয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, বলেছি অনেক ঘুম হয়েছে, এবার উঠে পড়, বের হব আমরা। অরুর স্পষ্ট মনে আছে কৃতিক বেশ নরম গলায় আদরি ভাষায় সম্বোধন করছিল ওকে, অথচ এখন পুরোপুরি বিপরীত। তবে এসবের বাইরেও যে প্রশ্নটা সবার আগে অরুর মস্তিষ্কে গিয়ে ঠেকলো সেটা হলো, এই ভোর রাতে কোথায় যাবেন উনি? অরুকে ভাবতে দেখে কৃতিক বলল, এখন আবার দিবা স্বপ্ন দেখা শুরু করলি নাকি? অরু শোয়া থেকে উঠে বসে শুধালো। এত রাতে কোথায় যাব? অরু শোয়া ছেড়ে উঠে বসে শুধালো। কৃতিক অরুকে বাচ্চাদের মতো কোলে তুলে নিয়ে বাইরের দিকে এগোতে এগোতে বলল, আমি যেখানে নিয়ে যাব, যেদিকে নিয়ে যাব, যে দেশে নিয়ে যাব, ইভেন মরতে নিয়ে গেলেও সেখানেই চুপচাপ যাবি তুই, উইদাউট এনি কোয়েশ্চেন অর এনি ডাউট। অরু নিজের ঝিম ধরা খুমু খুমু মাথাটা কৃতিকের কাঁধের উপর এলিয়ে দিয়ে মনে মনে বলে, করব না, কখনো কোনো প্রশ্ন করব না। যেখানে খুশি নিয়ে যাও, শুধু এভাবেই নিজের বুকের মাঝে আগলে রেখো। আমি চোখ বন্ধ করে অনুসরণ করব তোমায়, ইভেন উইথ ইউ এনি কোয়েশ্চেন অর এনি ডাউট। হাইওয়ে রাস্তা ধরে হাওয়ার গতিতে ছুটে যাচ্ছে ইয়ামাহা খচিত গাঢ় নীল রঙের বাইকটা। স্পিডোমিটারের গতি তখনও 100 কাটা ছুঁই ছুঁই। অরু শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে কৃতিককে। ও জানে না কৃতিক ওকে ঠিক কোথায় নিয়ে যাচ্ছে। তার উপর ঘুমের রেশ এখনো কাটেনি ভালো করে। কি করেই বা কাটবে? ভোরের আলো ফুটতে এখনো ঢের বাকি। অগত্যাই নিজের টাল সামলানোর জন্য কৃতিকের পিঠে মাথা ঠেকিয়ে জুবুথুবু হয়ে বসে আছে অরু। ওর পরনে এখনো কৃতিকের কালো রঙের টি শার্ট আর 3/4। কৃতিকের পরনেও এখনো একই রঙের কেলভিন ক্লাইন খচিত টি শার্ট। দেখে মনে হচ্ছে ওরা দুজন পরিকল্পনা করে একই রকম কাপড় পরিধান করে বেরিয়েছে, যাকে বলে ম্যাচিং ম্যাচিং। ঘণ্টাখানেকের দুর্বার রাইডিংয়ের পর বাইক এসে থামলো একটা পাহাড়ি রিসোর্টের সামনে। সূর্য পাহাড়ের চূড়ায় তার অবস্থান। অন্যদিকে দিয়ে এলে সোজা রিসোর্টের গেটে গাড়ি দাঁড় করানো যেত। অযথা এতখানি ঘুরে এই পাহাড়ি রাস্তায় ঠালে বাইক থামানোর কি মানে আছে জানে না অরু। রিসোর্টে টাঙানো ল্যান্টার্ন আর ফেরি লাইটের কৃত্রিম আলোয় পাহাড়ের চূড়া থেকে শুরু করে আঁকাবাঁকা রাস্তা অবধি যত দূর চোখ যায় সব কিছু ঝকঝকে পরিষ্কার। অরু চারিদিকে চোখ বুলিয়ে কৃতিককে শুধালো, এখানে কেন নিয়ে এলেন? এখান থেকে হেঁটে হেঁটে সিঁড়ি ডিঙিয়ে অত উপরে উঠতে গেলে জান বেরিয়ে যাবে, আমি পারবো না। কৃতিক নিজের হেলমেট খুলে ব্যাগে ঠ্যাকটা করে নিয়ে তীক্ষ্ণ আওয়াজে বলল, তোকে উঠতে বলেছি আমি? অরু মুখ কাচুমাচু করে বলল, তাহলে? কৃতিক আর জবাব দিল না অরুর প্রশ্নের, বরং এগিয়ে এসে অরুকে কোলে নিয়েই একে একে সিঁড়ি ডেঙে উঠতে লাগলো পাহাড়ের চূড়ায়। কৃতিকের এহেন কাণ্ডে অরুর চোখ কপালে উঠে গিয়েছে।
সেই সাথে শুকিয়ে গিয়েছে গলার তরলটুকু। নিজের শক্ত হাতে কৃতিকের গলা জড়িয়ে ধরে জিভ দিয়ে অধর জিভ দিয়ে অধর ভিজিয়ে কম্পিত কণ্ঠে অরু বলে, এভাবে কোলে নিয়ে অত উপরে ওঠাটা রিস্ক হয়ে যাচ্ছে না? মানে এধার ওধার হলে যদি কিছু হয়? মরলে দুজনে একসাথে মরবো, আর কোনো আফসোস থাকবে না। সেটাই ভালো নয় কি? কিন্তু আপনার তো আমাকে নিয়ে উঠতে কষ্ট হচ্ছে। কৃতিক অরুর দিকে না চেয়ে পা চালাতে চালাতে জবাব দিল, আমি একবারও বলেছি তোকে কোলে নিয়ে উপরে উঠতে আমার কষ্ট হচ্ছে? কৃতিকের কথায় অরু নাসূচক মাথা নাড়ালে কৃতিক পুনরায় বলে, তাহলে বেশি বোঝা বন্ধ কর, নয়তো মার খাবি। কৃতিকের এহেন কথায় অভিমান হলো অরুর। আগের সম্পর্ক যাই ছিল মানা যায়, কিন্তু এখন তো স্বামী হয়ে গিয়েছে, এখনও কিনা কৃতিক মারতে চায় ওকে। ব্যাপারটা বেশ অপমানজনক আর লজ্জার। স্বাভাবিকভাবে অরুরও খারাপ লেগেছে, তাই দরদ দেখানোর সকল ইচ্ছেকে জলাঞ্জলি দিয়ে আর একটাও কথা না বাড়িয়ে চুপচাপ হয়ে কৃতিকের কোলেই বসে রইল অরু। কৃতিক যখন পাহাড়ের চূড়ায় এসে অরুকে কোল থেকে নামিয়ে দেয়, তখনও ভোরের আলো ফোটেনি। রিসোর্টের আবছা আলোয় অরু চারিদিকে তাকিয়ে বুঝতে পারে জায়গাটা সংরক্ষিত, কিন্তু আপাতত কোনো মানুষের আনাগোনা নেই এখানে। পেছনে অবস্থিত সফেদ রঙা কটেজগুলোর ব্যাকইয়ার্ডটা বেশ সুন্দর এবং সুসজ্জিত, আর সামনে রয়েছে বিস্তৃত খোলা আকাশ। অরু যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে কয়েক কদম এগুলেই গভীর খাদ। সেদিকে ফুল ক্রমে উঁকি দিলেও পিলে চমকে ওঠে অরুর। সিঁড়ি দ্বারা দিয়ে বয়ে যায় শীতল ঠান্ডা স্রোত, অথচ সেখানে গিয়েই পা দুলিয়ে বসেছে কৃতিক। বসে থেকেই আঙুলের ইশারায় ডাকলো অরুকে। কৃতিকের ইশারা বুঝতে পেরে অরু নাসূচক মাথা নাড়িয়ে বলল, আমি ওখানে যাব না, আমার ভয় করছে। তাছাড়া নিচের দিকে তাকালেই আমার কেমন গা গুলিয়ে ওঠে। কৃতিক খানিকটা দূরে দাঁড়িয়ে থাকা অরুকে আশ্চর্য কণ্ঠে শোধালো, আমি থাকতে ভয় কিসের তোর? কৃতিকের এই একটা বাক্যই যথেষ্ট ছিল অরুর আত্মবিশ্বাস ধরে রাখার জন্য। অরু জানে চাইল কৃতিক বেঁচে থাকতে ওর শরীরে বিপদের সূক্ষ্ম আঁচও লাগতে দেবে না সে। অবশেষে সেই বিশ্বাসের দৃঢ়তা থেকেই সাহসে এগিয়ে আসে, গিয়ে সাবধানে কৃতিকের গা ঘেঁষে পাহাড়ের চূড়ায় বসে পড়ল অরু। অরু বসার সঙ্গে সঙ্গে ওর কোলে মাথা এলিয়ে দিয়ে কচি ঘাসে আবৃত মাটির উপর শুয়ে পড়ে কৃতিক। কৃতিকের এহেন কাণ্ডে অরু ধরফরিয়ে উঠে বলল, কি করছেন? খাদে পড়ে যাবেন তো। অরুর কথায় কৃতিক বাঁকা হাসিতে ঠোঁট প্রশস্ত করে, অতপর কোনো টু শব্দ না করে হাত উঁচিয়ে এক টানে অরু লম্বা চুলের গার্ডারটা খুলে নেয় নিজ হাতে। সঙ্গে সঙ্গে ছড়ছড়িয়ে কৃতিকের শরীরে আছড়ে পড়ল রেশমের মতো সিল্কি চুলগুলো। অরুর চুলগুলোকে নিজের বুকে জায়গা করে দিয়ে কৃতিক বলল, খোলা চুলে তোকে বরাবরই অ্যাট্রাকটিভ লাগে, আমি পাগল হয়ে যাই দেখলে। কৃতিকের কথায় অরু ভ্রু কুঁচকালো। কি প্রশ্নে কি উত্তর দিল এই লোক? নিজের বিরক্তিটুকু ঠোঁট কামড়ে সংবরণ করে অরু আবারও শুধালো। কৃতিক অরুর হাতটা নিজের চুলের ভাঁজে ঢুকিয়ে দিয়ে বলল, হাত বুলিয়ে দে, ঘুমাবো আমি, কাল সারা রাত ঘুমাইনি। অরু কর্কশ আওয়াজে শুধালো। কেন ঘুমাননি? নিষেধ করেছিলাম আমি? কৃতিক চোখ দুটো বন্ধ করে জবাব দিল, তোর জন্যই তো ঘুমাতে পারিনি। নিজের রূপ দেখিয়ে আমাকে সিরিয়াস করেছিস, তোর শাস্তি হওয়া উচিত। বারে, আপনি বুঝি আমাকে খুব ঘুমাতে দিয়েছেন? গাড়ির মধ্যেই তো। কথাটা শেষ করার আগেই নিজের জিভে লাগাম টানল অরু। কথায় কথায় কিসব কথা বলা শুরু করেছে টের পায়নি তখন, আর এখন নিজের লাগামহীন কথায় নিজেরই লজ্জা লাগছে খুব। মনে মনে ভাবছে, সব দোষ এই জায়ান কৃতিকের। ওনার সাথে দুদিন থেকেই ঠোঁট কাটা হয়ে গিয়েছি আমি। ভবিষ্যতে যে আরো কত অভ্যেস জুটিয়ে ফেলবো তাই ইয়াত্তা নেই। কিন্তু এখন কি করি? অগত্যাই কথা অন্যদিকে ঘুরিয়ে অরু নরম সুরে কৃতিককে বলল, ঘুমাবেন যখন বাড়িতে ঘুমালেই তো পারতেন। কষ্ট করে এত দূর রাইড করে আসার কি দরকার ছিল শুনি? কৃতিক ঘুমো ঘুমো আওয়াজে জবাব দিল, কেন নিয়ে এসেছিস সেটা একটু পরেই বুঝতে পারবি। কৃতিক ঘুমিয়েছে অনেকক্ষণ। ওর আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে কৃতিকের চুলের ভাঁজে, আর মনে মনে ভাবছে,
আগে আপনার চোখের দিকে তাকাতেও ভয় করতো আমার। মনে হতো এই বুঝি ভাষা ভাষা চোখ দুটো দিয়ে গিলে খাবেন আমাকে। অথচ এখন দেখুন পুরো দুনিয়ার আড়ালে কতটা আয়েশ করেই না ঘুমিয়ে আছেন আপনি আমার কোলে। আর আমাকে দেখুন কতটা নিঃসংকোচে, কতটা যত্ন করে আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কেনই বা দেব না বলুন? আপনাকে তো আমি ভালোবেসে ফেলেছি। আপনি কি তা জানেন? অরুর মনগহিনীর হাজারো সহজ স্বীকারোক্তি তখনই থেমে যায় যখন ও দেখতে পায় চোখের সামনে বিস্তৃত আকাশে কুসুম রাঙা সূর্য উদয় হচ্ছে। ভোর হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় হিমেল হাওয়ায় ছেয়ে যাচ্ছে শরীর, কর্ণকুহরে ভেসে আসছে পাখিদের কিচিরমিচির আওয়াজ, আর চোখের সামনে পুরো আকাশ জুড়ে ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে এক ফালি রক্তিম সূর্য কিরণ। কি অপরূপ দৃশ্য! এতটা কাছ থেকে আগে কখনো সূর্যোদয় দেখার সুযোগ হয়নি অরুর, এটাই প্রথমবার। তাই নিজের ভেতরের চরম উৎকণ্ঠাকে দমাতে না পেরে দু হাতে ঘুমন্ত কৃতিকের চুল খামচে ধরে খুশিতে চিৎকার দিয়ে উঠল ও। হঠাৎ করেই চুলে বেশ জোরে সোরে টান পেয়ে অকস্মাৎ লাফিয়ে উঠে কৃতিক বসে পড়ল। চিৎকারত অরুর দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে? অরু খুশিতে টলমল চোখে আঙুল উঁচিয়ে সূর্যোদয় দেখালো। কৃতিক এবার মৃদু হাই তুলে সেদিকে এক নজর তাকিয়ে চোখ ঘুরিয়ে অরুর দিকে চাইল, যে এই মুহূর্তে মুগ্ধ নয়নে ধরণী জুড়ে সোনালি সূর্যের আগমন দেখছে। আর কৃতিক দেখছে তার অরুকে। নিষ্প্রভ চোখে অরুকে দেখতে দেখতেই কৃতিকের মন বলে, আমার চাঁদ সূর্য দুটোই তোর মাঝে নিবদ্ধ অরু। তোর মাঝেই তারা উদীয়মান, আবার তোর মাঝেই তারা অস্তমান। আমি কেবল মুগ্ধ নয়নে দেখি আর ভাবি কি অপরূপ তারা। গলে যাওয়া মমের নিয়ন অগ্নি শিখায় তোকে প্রথমবার দেখেছিলাম আমি। সেটাই ছিল আমার দেখা সবচেয়ে অপরূপ দৃশ্য। প্রথম দেখাতেই তৃষ্ণার্ত হয়ে উঠেছিল হৃদয়টা, যে তৃষ্ণা আজও মেটেনি আমার। বরাবরই আমি স্বার্থপর, আর স্বার্থপরের মতোই তোকে অতিরিক্ত চাই। সেদিনের পর থেকে এক অষ্টাদশী ছাড়া আর কাউকে মন ভরে দেখার ইচ্ছে জাগেনি কোনো কালই। এই জীবনে আর কোনো দিন জাগবে বলে মনেও হয় না। কি দেখছেন অমন করে? অরুর প্রশ্নের জবাবে কৃতিক ক্ষীণ আওয়াজে বলল, আমার সূর্যোদয়। টিনগেট কটেজের জানালা দিয়ে সূর্যোদয়ের দৃশ্য স্পষ্ট। অরু কাচের জানালা দিয়ে এতক্ষণ সেদিকেই তাকিয়ে আছে। পুরো দৃশ্য উপভোগ করার আগেই কৃতিক টেনে টুনে কটেজে নিয়ে এসেছে ওকে। ভারী নির্দয় আচরণ, কিন্তু এই মুহূর্তে ঝগড়া করার মতো সময় নেই অরুর হাতে। ও পুরোটা দৃশ্য ঠিকভাবে দেখতে চায়, তাই কটেজের জানালা দিয়েই আপাতত উপভোগ করছে সাদামাটা সূর্যোদয়। কিন্তু এই মুহূর্তে বোধহয় সেটাও সহ্য হলো না নির্দয় কৃতিকের। ও কোনোরূপ আওয়াজ না করে এগিয়ে এসে হাট করে লাগিয়ে দিল জানলাটা। এইবার বিরক্তিতে চিরবিরিয়ে ওঠে অরু। নিজের রাগটাকে কোনোভাবেই দমাতে না পেরে তেতো গলায় কৃতিককে বলে, কি সমস্যা? অরুর কাঁধের উপর নিজের চিবুক ছিকিয়ে কৃতিক হিসিয়ে জবাব দেয়, আমার এই শার্টটা তোর পরনে বিশ্রী লাগছে অরু, খুলে ফেলি। কৃতিকের কথায় অরুর গলা শুকিয়ে এলো। ঠান্ডার মাঝেও হাতের তালু ভিজে উঠল তপ্ত ঘামে। লজ্জায় কথা আটকে আসছে, তবুও নিজের মধ্যে একটু মেকি গম্ভীর্য ধরে রেখে কথা ছড়ে অরু, কেন? আপনিই তো কাল বললেন যে আপনার জামা কাপড়ে আমাকে মারাত্মক লাগে। কৃতিক নিজের বলিষ্ঠ হাতে অরুর পরনের টি শার্টটা টেনে খুলতে খুলতে হাসকি স্বরে বলল, কাল পরার পরে মারাত্মক লেগেছে, আর আজ খোলার পরে ডিপেন্ডস অন মাই মুড বেবি। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আজ 4 দিনের মাথায় আবারও সান ফ্রান্সিসকো ফিরে যাচ্ছে অরু। কৃতিক নিজেই ড্রাইভ করে এগিয়ে দিয়ে আসছে ওকে। ওদিকে মনের মাঝে একরাশ ভয় আর দ্বিধা আঁকড়ে ধরে আছে অরুকে। মা আর আপার মুখোমুখি হলে ঠিক কীরকম লঙ্কা কাণ্ড বাঁধিয়ে বসবে তারা, তা একমাত্র উপরওয়ালাই ভালো জানে। কিন্তু পাশে বসে কৃতিকের গম্ভীর মুখটা দেখে আপাতত সেসব ভাবতে ইচ্ছে হলো না অরুর। গত 2 ঘন্টার পিনপতন নীরবতা ভেঙে কোনো মতে হৃদয়ে সাহস সঞ্চার করে কৃতিককে শুধালো, কবে ফিরবেন? কৃতিক স্টিয়ারিংয়ে হাত চালাতে চালাতে জবাব দিল, খুব শীঘ্রই। আপনি একাই যাচ্ছেন? না, প্রত্যয়ও সাথে যাচ্ছে।
অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে আবারও শুধালো। আমাকে নিয়ে গেলে হতো না? কৃতিক অরুদের ভবনের সামনে এসে অকস্মাৎ ব্রেক কষে বলল,